সকলকে নমস্কার। আজকে বারুইপুর থেকে বকখালি সিরিজের লাস্ট ভিডিও। আজকে আমরা বকখালি থেকে বারুইপুর পর্যন্ত ফিরে যাওয়ার জার্নিটা বলবো। গুড মর্নিং। সো দিস ইজ দ্য লাস্ট ডে অ্যাট বকখালি অ্যান্ড দিস ইজ বকখালি সি বিচ। তো আজকে এখানেই আমার শেষ দিন। সাডেন প্ল্যান ছিল, দুদিন ছুটি পেয়েছিলাম, চলে এসেছি, আবার ফিরে যেতে হবে। সো we have to get back to our own place and বকখালি মানে আসতে আমার ভালো লাগে। অ্যান্ড এই বিচ মানে ইটস কোয়াইট ওয়াইড, আর এটা খুব দূর অবধিও দেখা যেতে পারে। যে জায়গাতে লোকবসতি হয়ে গেছে সেই স্থানগুলোকে দেখার খুব একটা ভালো লাগছে না, কারণ মানুষরা সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলেছে বলা যেতেই পারে। আর যেখানে এখনও মানুষের ছোঁয়া পড়েনি সেই জায়গা কিন্তু ভালো আছে। আর আজকের দিনটা এখানেই প্রায় শেষ করবো না, ঠিক আজকে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এরপরে ব্যাক যাব হোটেলে গিয়ে আমি রেডি হব। তারপরে আবার আমরা হেনরি আইল্যান্ড যাব, হেনরি আইল্যান্ড থেকে দেখে তারপর ব্যাক টু বারুইপুর। এটাই প্ল্যান। দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকালে চা খেতে কার না ভালো লাগে। তো আমরা কি করলাম, হোটেল থেকে আমাদের ফ্লাস্কে রেডিমেড আমরা চা তৈরি করে আমরা নিয়ে চলে এলাম বকখালির বিচে। বিচটা দেখতেই পাচ্ছেন একদম শুনশান পরিষ্কার, আর এই দৃশ্যে বসে চা খাওয়াটাও কিন্তু অতটাই মনোরম একটা পরিবেশ। আপনারাও যদি এইটা করতে চান আপনারাও নিশ্চয়ই করতে পারেন। আপনাদেরকেও নিয়ে যেতে হবে একটি ফ্লাস্ক আর একটি টি মেকার। চা খাওয়ার পর এবার হচ্ছে এদিক ওদিক দৃশ্য দেখার পালা। দৃশ্য যে যতই মধুর লাগছে আরও দেখতে ইচ্ছে করছে। দূরে মানুষ থেকে শুরু করে নিজেকেও। সত্যি এমন একটি মনোরম জায়গায় এসে নিজেদেরকে একটা ফ্রিনেস, একটা ভাব আনাটা, এটাও কিন্তু একটা ব্যাপার। অনেকে ঘোরে অনেক কিছুর কারণে, আমি ঘুরি নিজের মনের শান্তি আনার জন্য। বিশ্বাস করুন, পৃথিবীতে কত কিছুই না আছে। আর ওই যে দূরে দেখছেন অহনা, সেও হেঁটে বেড়াচ্ছে। সত্যি প্রকৃতি কি সুন্দর, তাই না? দূরে যে পাখিগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই পাখিগুলোর নাম হচ্ছে হোয়াইট এগ্রেট। এটা মূলত এশিয়াতেই পাওয়া যায়, আর এরা আমাদের ভারত তথা বাংলাদেশ অঞ্চলে পাওয়া যায়। এই পাখিগুলো মূলত মাছ খেয়ে থাকে। শুধু মাছ নয়, মাছের ছাড়া এরা আর আশেপাশে যে মাইক্রো অর্গানিজমসগুলোও থাকে, সে মাইক্রো অর্গানিজমসগুলোও এরা খেতে থাকে। আর এখানে শুধুমাত্র হোয়াইট এগ্রেট নয়, এখানে আমরা সিগালসকেও আমরা দেখতে পেয়েছিলাম। সিগালও একটি পরিযায়ী পাখি। So these are basically birds which actually feed on ওয়াটার অ্যানিমাল। দেখুন ওই পাখিগুলো যারা এগুলো হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান নয়, এগুলো সব বাইরের বিদেশি পাখি। সো দিস অ্যাকচুয়ালি মাইগ্রেট টু ইন্ডিয়া, ঠিক আছে? এরা তো আবার নিজেদের দেশে ফিরে চলে যাবে, বাট যদি আসতে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যাকচুয়ালি টু কাম অ্যান্ড ভিজিট দিস প্লেস। ইউ উইল গেট টু সি সাচ থিংস যেটা আপনি কখনো অন্য জায়গায় দেখতে পাবেন না। তো লোকে বলে ওয়াই আমরা বাইরে যাচ্ছি, আমরা গোয়া যাব, এখানে যাব, ওখানে যাব। ট্রাস্ট মি, ইফ ইউ ভিজিট ওয়েস্ট বেঙ্গল, আর যদি আপনি ঠিক করে যদি ঘুরতে পারেন, there are thousands of things in West Bengal that you can never get in any other part of the country actually. আমি ইন্টারন্যাশনাল লেভেলেও বলতে পারি, ওয়েস্ট বেঙ্গল is the only state which has got mountains and which has also got plains and which has also got a very big coastline. তো আপনি একটা ছোটোখাটো ট্যুর আপনি এখানে করতে পারছেন। জাস্ট ইমাজিন দ্য ডাইভার্সিটি যেটা আছে। আমাদের এখানে রাঢ় অঞ্চলও আছে, যেখানে আপনি একটা গ্র্যান্ড ক্যানিয়ন টাইপের ফিলিংও আপনি পেয়ে যাবেন। সো দিস ইজ সামথিং উইচ ইউ উইল নট গেট ইন এনি আদার স্টেট অফ ইন্ডিয়া, অ্যান্ড আই বিলিভ ইট। সো কথা যেটা বলে কাম ভিজিট ওয়েস্ট বেঙ্গল, সত্যি ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ডাইভার্সিফাইড, অ্যান্ড ইফ ইউ লাভ টু ট্রাভেল দেন ওয়েস্ট বেঙ্গল ইজ ডেফিনেটলি আ বিগ হিট। পাখিদের দেখছি আর নিজেদেরও ভাবছি আমরাও তো উড়ে বেড়াচ্ছি।
এখানে এক ধরনের ভ্যারাইটিস অফ বার্ডস আছে। আবার যদি আমি ওইদিকে দেখি, ওরা আবার কিন্তু মানে কাঁকড়া বা কেঁচো ওইসব টাইপের ওরা খাবার ধরে খাচ্ছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি থ্রাইভিং ইকোসিস্টেম যেটা এখানে আছে। ঢেউ দেখতে দেখতে যেন মনে হচ্ছিল একটা ইংলিশ প্রবাদের কথা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ওয়ান। সত্যি দেখতে দেখতে সময়টাও কেটে গেল, আর কখন যে আমাদের ফিরে যাওয়ার সময়ের ডাকও চলে এলো আমরা সেটাও বুঝতে পারলাম না। সত্যি যেতে চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, কিছু যে আর করার নেই। নদীতে হাঁটার সময় মনে হচ্ছিল যেন জিন্স প্যান্টটা পরে আসাটাই আমার হয়েছে ভুল। যাক, কি আর করা যাবে, একটা চপ্পল আর জিন্স প্যান্ট এটাই সম্বল। হাঁটতে হাঁটতে আবার চোখে পড়লো সেই পাখিদের দল। মনে হলো যদি আমিও পাখি হতাম কতই ভালো না হতো। যাক, পাখি তো আর হতে পারলাম না, কি আর করা যাবে। বকখালি বিচ থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমার প্রায় এখানে 9টা বাজে, তো অনেকক্ষণ ছিলাম। এখন ব্যাক হোটেলে যাব, ফ্রেশ হয়ে যাব চান টান করে নিয়ে। এরপর নেক্সট স্টপ হবে হেনরি আইল্যান্ড। সো নেক্সট বাইট হেনরি আইল্যান্ডে আমি গিয়ে দিচ্ছি। সো কিপ অন ওয়াচিং। সাডেন হল্ট, অ্যাকচুয়ালি বাইক ব্যাগটা খুলে গেছিলো, তো আবার দড়িটা বার করে আবার বেঁধে নিচ্ছি। এরপরে নেক্সট যাবো আমরা হেনরি আইল্যান্ড, আর হেনরি আইল্যান্ড থেকে তারপরে রাস্তায় শুনছি কোথাও অবরোধ আছে, বিজেপির অবরোধ, এই অবরোধ ওই অবরোধ, জানি না সঠিক জানি না, আর শুনছি তো যে হচ্ছে। এখন যাই, তারপর দেখি বাকিটা কি হয়। নামারে সেই ব্যবস্থা করো, এটাও নিয়ে নাও। ওটা লাগবে না। হেনরি আইল্যান্ডে ঢুকতে হলে আপনাকে প্রথমে দিতে হবে টোল, আর এই টোলটার ন্যায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিশারিজ ডিপার্টমেন্ট। এই পুরো অঞ্চলটিতে একটি বিরাট ফিশারিজ তৈরি করা আছে যেখানে বিভিন্ন রকমের মাছের চাষ করা হয়। পশ্চিমবঙ্গের প্রায় 10% মানুষ মৎস্য উপরে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে, আর স্টেটের জিডিপির প্রায় 5 থেকে 6% টাকা কিন্তু মাছ থেকে আমরা পাই। এবার আসি হেনরি আইল্যান্ডের ইতিহাস। হেনরি আইল্যান্ডের নামকরণ করা হয়েছে ইংরেজ সাহেব তথা ভারতের তখনকার দিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের নামে, যার নাম হচ্ছে স্যার হেনরি পিডিংটন। হেনরি পিডিংটন সেই ব্যক্তি যিনি এই অঞ্চলে সার্ভে করেছিলেন, এবং তার নামকরণে এবার তার সম্মানার্থে এই জায়গার নাম কিন্তু হেনরি আইল্যান্ড। স্যার হেনরি কিন্তু আরেকটি জিনিসেরও কিন্তু নামকরণ করেছিলেন, যার নাম হচ্ছে আজকেকার দিনে সাইক্লোন। উনি আমাদের এই সুন্দরবন অঞ্চলের কিন্তু প্রচুর রিসার্চ করেছিলেন, আর বলা যেতে পারে প্রায় প্রথম ইউরোপিয়ান যিনি কিন্তু এই অঞ্চলের ইতিহাস নিয়েও কিন্তু একটু আধটু গবেষণাও করেছিলেন। চারধারে যে আমরা এখন যেখান থেকে যাচ্ছি এইগুলি হচ্ছে ফিশিং লাইন্স। ফিশিং লাইন্স ঠিক বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফিশারিজ, যেখানে কিন্তু ছোট ছোট চারাগুলোকে তৈরি করা হয়। মানে জল থেকে যে আমরা ছোট ছোট অনেক সময় যে চিংড়ি পাই, চিংড়ির মিনগুলোকে এনে কিন্তু এখানে চাষ করা হয়। আর শুধু চিংড়ির মিনগুলোই নয়, এখানে আমরা অন্য অন্য মাছেরও কিন্তু চাষ আমরা দেখতে পেয়েছিলাম। আধিকারিকদের সঙ্গে যেটা বলে জানতে পারলাম, এটা এখন রেনোভেশন ফেজে আছে, আর রেনোভেশন ফেজ থেকেই এটা কিন্তু এখন ভবিষ্যতে আরও বড় প্রজেক্ট হিসাবে হতে চলেছে। এবার যাওয়া যাক মূল পয়েন্টে। গাড়ি পার্কিং করার পরে আমাদের এই ছোট মানে সাঁকো টাইপের ব্রিজ দিয়ে কিন্তু আমরা চলে যাব হেনরি আইল্যান্ডের ভেতর দিকে। যদি আপনি হাঁটতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য কপালে দুঃখভোগী আছে, কারণ পুরো অংশ কিন্তু গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না। গাড়িটা একটা স্পটে পার্কিং করার পরে আপনাকে এই রকম যে রাস্তা তৈরি করা আছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে। ম্যাংগ্রোভের মাঝখানে যে লাল লাল শাক মতন দেখা যাচ্ছে, এগুলোকে লোকাল ভাষায় গিরিয়া শাক বলা হয়ে থাকে। অনেক বড় বীজ তো।
সো দিস ইজ হেনরি আইল্যান্ড, আর আমরা ওর দিকেই যাচ্ছি। তো জায়গাটা খুব সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে ম্যাপ, মানে ট্যুরিজমের জন্য। বাকি জিনিসগুলো আমি একটু পরে বলছি, পুরো ডিটেলস নিয়ে, জাস্ট একটু পরেই। গিরিয়া শাক এই অঞ্চলের একটি, বলতে পারেন, এন্ডেমিক স্পিসিস, মানে এটা এর অঞ্চলের বাইরে কিন্তু এই চাষটা করা যায় না। ইতিহাসে আরও উল্লেখ আছে যে গিরিয়া শাক খেয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ দুর্ভিক্ষের সময় কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। যাক, সেগুলো এখন সবই অতীত। আমরা এখন ম্যাংগ্রোভের মাঝখান থেকে হেঁটে চলে গেলাম সেই বিচের দিকে। এটাও একটি মূলত বকখালি বিচের মতন একটা ফ্ল্যাট বিচ, কিন্তু তুলনামূলকভাবে এর সামনের অঞ্চলে কিন্তু বালি কিন্তু প্রচুরভাবে আছে। এখানে আমি শুনেছিলাম এককালে একটা ওয়াচ টাওয়ারও ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কিন্তু আমরা ওয়াচ টাওয়ারটি দেখতে পাইনি। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রকমের পাখি। যেহেতু মানুষের আনাগোনা ওই সময় কম ছিল, আমরা একটা মনোরম একটা পরিবেশও পেয়েছি। সত্যি, নেচার অলওয়েজ হ্যাজ ইটস ওন ওয়ে অফ হিলিং। ইন্ট্রোডিউসিং দ্য বিচ অফ হেনরি আইল্যান্ড। অনেস্টলি স্পিকিং, হেনরি আইল্যান্ডের যে বিচটি, এটা যথেষ্ট পরিষ্কার, কারণ এখানে মানুষের আনাগোনা অতটাই কম। আর এটাকে অনেকে ভার্জিন বিচের ক্যাটাগরিতেও দিয়ে থাকে। ভার্জিন বিচ হচ্ছে সেই বিচ যেখানে আর কি মানে লোকেরা খুবই কম আসে, বা যেটা পর্যটকের জন্য কিন্তু সেইভাবে খোলা হয়নি। যদিও এটা খোলা হয়ে থাকে, বাট তুলনামূলক আর আসার পথটা অতিরূপই দুর্গম, যার জন্য লোকেরা এখানে কম আসাই প্রিফার করে। আজকের এই সিরিজটা প্রায় এখানেই শেষ। দ্য সিরিজ ইজ অ্যাবাউট টু এন্ড ওভার হিয়ার। সো ফ্রম হিয়ার উই আর গোয়িং টু হেড ব্যাক টু আওয়ার হোম সামওয়্যার ইন বিটুইন। উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার লাঞ্চ করে তারপর সোজা বাড়ি। আর এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। সাবস্ক্রাইব করে থাকুন, like, comment and subscribe for more videos and updates. I will be again back very soon with another vlog and another series. So till then, keep on watching and keep on driving safely and wear your helmets. And till then, bye bye, take care. মন ভারাক্রান্ত থাকলেও এবার কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। সমস্ত রকম ম্যানগ্রোভস দেখে, পাখিগুলোকে অনুভব করে, জলের ছোঁয়া খেয়ে এবার যেন বাড়ি ফিরে যাওয়ার পালা। এই ম্যানগ্রোভসকে দেখেই ভাবি কত মানুষেরই না রহস্য, কত মানুষেরই না মনের আশা নিয়ে এরা এখানে আছে। হয়তো এরা না থাকলে আমাদের হয়তো কলকাতাটাও কখনো থাকতো না। আজকে মানুষের জন্য এই বনগুলো প্রায় উজাড় হয়ে যাওয়ার মতন অবস্থায়। যাক, দের আই দুরস্তাই। এবার আমরা চললাম বাড়ির দিকে। সেই একই হাইওয়ে ধরে চলে গেলাম সেই আমতলা হয়ে আবার বারুইপুর হয়ে বেরিয়ে যাব। রাস্তায় আমরা লাঞ্চ করলাম ডায়মন্ড হারবারে ঢোকার আগে দেবুর হোটেলে, আর তারপরে সোজা একটানে বাড়ি। দেখতে থাকুন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি কারো কোনো মতামত থাকে আমাকে অবশ্যই মেসেজ করে বলতে পারেন। সো কিপ অন ওয়াচিং অ্যান্ড কিপ অন রাইডিং সেফলি। থ্যাংক ইউ। দিস ইজ রেমিডিয়াস ফার্নান্ডেস সাইনিং অফ। গুড বাই, টেক কেয়ার।